মোটা চাল ৬০ টাকা, গরিব মেহনতি খাবে কি? দ্রব্যমূল্যের দাম কমাও, গরিব মেহনতি বাঁচাও। গরিবের পেটে লাথি মেরে মহার্ঘ ভাতা মানব না। কি ভাবছেন ৭৪-এর দুর্ভিক্ষের সময়কার বাংলাদেশি কোনো প্রোটেস্টের স্লোগান বলছি, নাকি পাকিস্তানি আমলের? না ভাই, সালটা ২০২৫, তবে অক্ষর আর মর্মার্থ অনেক পুরনো। বিগত বছরগুলোতেও অহরহ দেখেছি আমরা। ২০২৫ সালে এসেও কেন ভ্যাট বৃদ্ধি করতে হলো নতুন বাংলাদেশে? ট্যাক্স সিস্টেম কি শুধুই ভ্যাট নিয়ে? তাহলে ইনকাম ট্যাক্সের আকাল কেন? কিংবা একটা দেশে ট্যাক্স কিভাবে কাজ করে? এসব নিয়েই আলোচনা করব আজকের কেস অ্যানালাইসিসে। সাথেই থাকুন। ওয়েট, সাথে থাকুন বা না থাকুন, একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনার করের টাকা যায় কোথায়? রাজপথে নাকি প্রাসাদের ঝাড়বাতিতে ঝলমলায়? আকাশটা যেন রক্তে রাঙা, কিন্তু বৃষ্টিটা নামে না গরিবের জমিনে। করের ঘানি ঘোরে শ্রমজীবীর পিঠে, কিন্তু প্রশ্ন জাগে ধনী কেন বহাল তবিয়তে? বাংলাদেশ প্রতি বছর ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স হারাচ্ছে শুধুমাত্র বিদেশে প্রফিট শিফটিং এবং বাংলাদেশি কোটিপতিদের ট্যাক্স হেভেনে তাদের ধন সম্পদ জমা রাখার মাধ্যমে। বুঝলেন না তো? বাংলাদেশের ফাটাকেস্টেরাও বুঝে না। ভাবছেন ফাটাকেস্ট কিভাবে বাংলাদেশে? বলছি, তার আগে বলুন দেখি ট্যাক্স হেভেন জিনিসটা কি? এমন কিছু দেশ আছে যেসব দেশে জমাকৃত অর্থের উপর ট্যাক্স নেই বা নামমাত্র ট্যাক্স আছে, যেমন সুইজারল্যান্ড, পানামা, সিঙ্গাপুর। এদেরকে বলে ট্যাক্স হেভেন, কারণ বেশি ট্যাক্সের দেশ যেমন বাংলাদেশ থেকে টাকাওয়ালা মানুষজন বা বড় কোম্পানিগুলো বাংলাদেশে টাকা জমা রাখার বদলে ওই সব দেশে টাকা জমা রাখছে, যার কারণে জমাকৃত অর্থের জন্য তাদের ট্যাক্স দিতে হচ্ছে না, বা দিলেও নামমাত্র ট্যাক্স দিতে হচ্ছে। এই যে একটু আগে ৩৫৫ মিলিয়ন ডলার ট্যাক্স ফাঁকির কথা বললাম, এভাবেই চলছে প্রতি বছর। তো এই যে ট্যাক্সের ঘাটতিটা পড়ছে, এটা মিটবে কিভাবে? সহজ হিসাব, আপনার আমার মতো সাধারণ মানুষদের বলির পাঠা বানানোর মাধ্যমে। এই যে ধনীর দুলালরা ট্যাক্স দিচ্ছে না, সেজন্য আপনার আমার $2 বা 240 টাকা করে বেশি ভ্যাট দেয়া লাগছে। এইটা গেল একটা ক্ষেত্র। আরও কতভাবে যে কারচুপি করা হচ্ছে। সরকার কিন্তু তাদের টিকিটিরও নাগাল পাচ্ছে না। না, এখন পাচ্ছে না সেটা বলছি না, কোনো কালেই পায়নি। বাই দ্য ওয়ে, কথাগুলো কিন্তু মন গড়া কথা না। সচেতন নাগরিক হিসেবে একবার taxjustice.net থেকে বাংলাদেশের প্রোফাইলটা ঘেটে আসলে আপনিও জানতে পারবেন। কি মাথা ঘুরে গেল তো? মাথাটা ঠান্ডা করুন। কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলি। একটা দেশ কোত্থেকে টাকা পায়? যে কোনো দেশের রেভিনিউ বা রাজস্ব আসে দুইটা উপায়ে, ট্যাক্স রেভিনিউ ও নন ট্যাক্স রেভিনিউ থেকে। এর মধ্যে যে দেশের ট্যাক্স রেভিনিউ যত বেশি হবে, ওই দেশ ততটা সেলফ ডেভেলপড। এই ট্যাক্সও আবার দুই রকম হতে পারে, এক ডিরেক্ট ট্যাক্স, দুই ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে ইনকাম ট্যাক্স বা আয়কর, মানে আপনার গত বছরের আয় অনুযায়ী সরকারকে ডিরেক্ট একটা অংশ দিয়ে আসবেন আর কি। ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু আবার এমন না। এক্ষেত্রে এদেশের থাকার জন্য আপনার যা কিছু কিনতে ও ব্যবহার করতে হবে, সব কিছুর উপরে সরকার একটা ট্যাক্স আরোপ করে রেখেছে। এই ট্যাক্সগুলোর মধ্যে পড়ে ভ্যাট, শুল্ক, এক্সাইজ ডিউটিস ইত্যাদি। এর মধ্যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নামটার সাথে হয়তো আমরা একটু বেশি ইউজড টু। ইদানিং একটা ব্যাপার খেয়াল করলেন না? 9 জানুয়ারি হুট করে অনেক ডেইলি লাইফ প্রোডাক্টের ভ্যাট বাড়িয়ে দিল। নাটকের সেই অংশটাতে যাওয়ার আগে আরও কিছু তথ্য জানানো বাকি। IMF হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর কাজ হলো কোনো দেশের মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখার জন্য আর্থিক পরামর্শ দেয়া ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় ঋণ দিয়ে সাহায্য করা। গত বছরের জানুয়ারিতে এই IMF বাংলাদেশকে $4.7 বিলিয়ন ঋণ দেওয়ার সম্মতি দেয়। রিসেন্টলি
আইএমএফ পরামর্শ দিল ট্যাক্স জিডিপি রেশিও 8 থেকে 9% বাড়াতে হবে। আর আমাদের অর্থ মন্ত্রণালয় বাধ্য ছাত্রের মতো আইএমএফের উপদেশ মেনে নিল। আইএমএফের শর্ত মানতে জনগণের ঘাড়ে চাপানো হলো বড় ধরনের করের বোঝা। শতাধিক পণ্য এবং সেবায় বসলো শুল্ক এবং কর। বাংলাদেশের টোটাল জিডিপির কত শতাংশ ট্যাক্স থেকে আসে সেটাই ট্যাক্স জিডিপি রেশিও। বাংলাদেশে এর পরিমাণ 7.6%। আইএমএফ বলল টোটাল জিডিপির 8 থেকে 9% যাতে ট্যাক্স থেকে আসে। সরকার হয়তো আইএমএফের সাথে নতুন কোনো চুক্তিতে যাচ্ছে, কিন্তু চুক্তি করতে গিয়ে জালে ফেসে যাওয়াটা আবার তা নিয়ে বড়াই করাটা যারা নির্দিষ্ট পদে আছেন তাদের জন্য খুবই ব্যর্থতার বলে আমি মনে করি। টু বি ক্লিয়ার, একটা দেশের ট্যাক্স জিডিপি রেশিওর এই মান যত বেশি সেই দেশ ততই সেলফ ডেভেলপড। কিন্তু এই জায়গাটাতেই এসে একটা বিরাট ধোঁয়াশার তৈরি হয়। বাংলাদেশ সরকার অটোমেটিক্যালি ধরে নেয় ট্যাক্স বাড়াতে হবে মানে ভ্যাট বাড়াতে হবে। কিন্তু ভাই, ভ্যাট বাড়ালে দেশের খেটে খাওয়া মানুষ খাবে কি? অর্থ উপদেষ্টা বলছেন বাংলাদেশে ভ্যাট পৃথিবীর সবচেয়ে কমের দিকে। যে দেশগুলোতে ভ্যাট বেশি তাদের কথাই দেখি এবার। তার আগে বলে নেই, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ কিংবা ভারতেও কিন্তু ভ্যাটের পরিমাণ বাংলাদেশের স্ট্যান্ডার্ডের রেটের চেয়ে বা 15% চেয়ে কম। যেখানে বাংলাদেশের সরকার আরও ভ্যাট চাপাচ্ছে। দেশের মানুষজন মূল্যস্ফীতির ভার সইবে নাকি ভ্যাটের বোঝা? পোল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট 23 থেকে 25%। কিন্তু ওয়েট, মাথাপিছু আয় কত এই দেশগুলোতে? 18,000, 24,000, 50,000 মার্কিন ডলার। আর বাংলাদেশের $2,700। তো তাদের সাথে তুলনা নিয়ে আমাদের দেশের পণ্যের ভ্যাট বাড়ানো কতটা যৌক্তিক? মিঠুন চক্রবর্তীর একটা মুভি ছিল না, ফাটাকেষ্ট? ওখানে তিনি 3 থেকে 4 দিনে পুরো রাজ্যের দেনার টাকা তুলে ফেলেছিলেন। কিভাবে? রাজ্যের সকল খেটে খাওয়া মানুষেরা এসে টাকা দিয়ে যাচ্ছিল, এমনকি ভিক্ষুকরাও এসে টাকা দিত। রাজ্যের সকলের পার্টিসিপেশন আর কি। ভ্যাট কিন্তু এমনটাই, সবাই দেয়। আমাদের দেশের মিনিস্টাররা বা অ্যাডভাইজাররা যখন দেখেন আর কোনো উপায় নেই, তখন তারা ফাটাকেস্টের উপায় অবলম্বন করেন। সকলের অংশগ্রহণে রাজস্ব আদায়, এতে কারোর গলায় ফাঁসির দড়ি ঝুললেও সমস্যা নেই। ভ্যাট কখনোই একটা দেশের অর্থনৈতিক দীর্ঘমেয়াদী সলিউশন হতে পারে না, কারণ ভ্যাট হচ্ছে একটা রিগ্রেসিভ ট্যাক্স, যাকে এক্ষেত্রে গরিবদের উপর চাপ বেশি পড়বে স্বাভাবিকভাবেই, কারণ তাদের খরচ বেশি। আর ধনীদের তো ট্যাক্স হেভেন আছেই। ট্যাক্স হেভেন না থাকলেই বা কি? নিত্যপণ্যের দাম 10 থেকে 20 টাকা বাড়তিতে তাদের কিছুই আসে যায় না। এমনিতেও তারা মাছের বাজারে 50 টাকা বকশিস দিয়ে আসে, রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে 100 থেকে 500 টাকা টিপস দিয়ে আসে। কিন্তু সমস্যাটা তো খেটে খাওয়া মানুষদের, যারা বাজার করতে গিয়ে ভাবেন আজকের 20 টাকা বেঁচে গেলে এই সবজিটা এক্সট্রা নিয়ে যাব বাসায়, ছেলে মেয়ে বাড়তি একটা পথ পাবে খাবার থালায়। বাংলাদেশে দিনের পর দিন এটাই হচ্ছে। গরিবদের ঘাড়ে পা দিয়েই রাজস্ব আদায় করা হচ্ছে। যদি ধনীর পকেটে হাত না দাও, তবে রাষ্ট্রের অন্নচক্র কেমন করে ঘুরবে? বিশ্বের নানা দেশে কর ব্যবস্থা এমনভাবে দাঁড়িয়ে আছে যে গরিবেরও মুখে হাসি ফোটে। উদাহরণ দেই জার্মানির। এখানে রাষ্ট্রীয় রাজস্বের 40 থেকে 50% আসে আয়কর থেকে। যুক্তরাজ্যে সেই পরিমাণটা 35%-এর কাছাকাছি। এসব দেশে ভ্যাটের উপর নির্ভরশীলতা কম, কারণ তারা জানে ভ্যাট হলো দরিদ্রের জন্য করের আরেক নাম। পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, যদি বাংলাদেশের সকল ব্যক্তি নিজেদের ইনকাম ট্যাক্স দেয়, তবে তা মোট জিডিপির 3.1% হয়ে যাবে, যেটা কিনা বর্তমানে মাত্র 1%। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের টোটাল ট্যাক্সে ডিরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের পরিমাণ 35 থেকে 70% করা উচিত। বাংলাদেশে যদি কর ব্যবস্থা একটি সেতু হয়, তবে সেই সেতুর 2 প্রান্তে আছে ধনী আর গরিব, কিন্তু সেতুটি পোকায় খাওয়া, টেকসই নয়। তাই আজ দরকার একটি নৈতিক সেতু, যেখানে ধনীও কর দেবে, গরিবও বাঁচবে। জুলাই আগস্টের এত আন্দোলনের পরে আজকের নতুন বাংলাদেশেও যখন নতুন অর্থ উপদেষ্টা অভিমানী প্রেমিকার সুরে বলেন, তারা তাদের কথা বলুক,
কী জন্যে করেছি সেটা কয়েকদিন পর জানতে পারবেন। সেটা খুবই দুঃখজনক। দেখা যাক আমাদের অভিমানী প্রেমিকার সুরধারী উপদেষ্টা কি এমন সাসপেন্স রেখেছেন দেশের জন্য।